গহীন রাত, নিস্তব্ধতার চাদরে ঢেকে গেছে প্রকৃতি। ঝিঝি পোকা ডাকছে দূরে। ঘুমন্ত শহরের কোল ঘেঁষে বন্ধুর হলুদের অনুষ্ঠান থেকে ফিরছে জাওয়াদ। দরজার সামনে এসে ঘড়িতে সময় দেখল 2:22। সবাই ঘুমিয়ে পড়েছে নিশ্চয়। এত রাতে কলিং বেল চেপে সবাইকে জাগানো ঠিক হবে না। তাই মুশরাফাকে মেসেজ করল, জেগে আছো? দরজা খুলো। মেসেজের রিপ্লাই এলো না। জাওয়াদ ধরে নিল মুশরাফা ঘুমিয়ে পড়েছে, সে অনিকের বাসায় যাওয়ার মনস্থির করল। অনিক ও ওর সাথে ফিরেছে, জেগে আছে এখনো। ওর ভাবনার মাঝে মেসেজ টোন বেজে উঠল। দরজার কাছে যে ফুলের টবটা আছে সেখানে গাছের শিকড়ের উপর পাথর চাপা দেয়া আছে বাসার এক্সট্রা চাবি। পাথর সরালেই পেয়ে যাবেন। চাবি দিয়ে চলে আসুন। জাওয়াদ ভ্রু কুচকাল। মেয়েটা যখন জেগে আছে নিজে এসেই তো দরজা খুলতে পারে। এত রহস্য করছে কেন? কি জানে মেয়েটার মাথায় কি চলছে। বন্ধুর হলুদে নাচানাচি হৈহুল্লোড় হয়েছে। ক্লান্ত লাগছে এখন। ক্লান্ত শরীরটা বিশ্রাম চায়। জাওয়াদ আর কিছু না ভেবে এক্সট্রা চাবি নিয়ে সদর দরজা খুলে ভেতরে গেল। মুশরাফার রুমের কাছে গিয়ে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। জাওয়াদ নক না করে ডাকল, মুশরাফা। তড়িৎ দরজা খুলে গেল। দরজায় দাঁড়িয়ে আছে এক অপরূপা। পরনে যার মেরুন রঙা ভারী কাজের শাড়ি। চেহারায় আবৃত প্রসাধনীতে। ঠোঁটে মেরুন লিপস্টিক, চোখ টানা কাজলে, শ্যাডো, আইলাইনার, মাস্কারায়। সুন্দর মুখটায় গোলাপি আভা টানতে ব্লাশও লাগিয়েছে। মোমবাতি হাতে তার, মোমবাতির আলোয় মুখে ছোঁয়া হাইলাইটার তার রূপের সাথে তাল মিলিয়ে ঝিলিক দিচ্ছে। কি সুন্দর লাগছে মেয়েটাকে। নজর ফেরানো দায়। মেয়েটা সাজতে ও পারে। সাজলে তো ওকে সুন্দর লাগে, তবে সাজে না কেন? জাওয়াদের একবার মনে হলো এসব মনের কল্পনা। হলুদে ওর বিবাহিত বন্ধুরা বউ নিয়ে গিয়েছিল। সেজেগুজে টিপটপ হয়ে আসা ভাবিদের সুন্দর লাগছিল। বন্ধুদের সাথে কাপল পিক তুলছিল। সবাই জিজ্ঞেস করছিল ওর বউকে আনেনি কেন। ও জবাব দিতে পারেনি। বলতে পারেনি ওর বউ সাজে না, এভাবে বাইরে যায় না। ওদের দেখে জাওয়াদের মনে আফসোসের পাল্লা ভারী হয়েছিল। সেই আফসোস থেকেই মনের কল্পনা হতে পারে। জাওয়ার চোখ বন্ধ করে আবার তাকালো। ওকে সত্য মিথ্যার দ্বিধা থেকে মুক্ত করতে মুশরাফা চমৎকার হেসে সালাম দিল। আসসালামু আলাইকুম। জাওয়াদের ঘোর কাটল। অবিশ্বাস্য স্বরে বলল, এটি সত্যিই তুমি? মুশরাফা হেসে ফেলল। মোমবাতির আলোয় হাসিটা চমৎকার লাগল। ঘোর লাগছে আবার। মুশরাফা হেসেই বলল, এটা আমি, আপনার অর্ধাঙ্গিনী। জাওয়াদের বিস্ময় কাটছে না। ও স্তব্ধ হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ, অনেকক্ষণ। আকস্মিক ঘোর থেকে বেরিয়ে ভ্রু কুচকাল। এত রাতে সেজেগুজে কোথায় যাচ্ছ? মুশরাফা ভারী অবাক হওয়ার ভান করে বলল, আপনার মনে হচ্ছে আমি সেজেগুজে অন্য কোথাও, অন্য কারো সামনে যাব? মানুষ বাইরে বেরোনোর আগেই তো সাজে। না বেরুলো সেজেছ কেন? ভ্রু কুচকাল জাওয়াদ। মুশরাফা বলে, বাইরে বেরোনোর আগে লোক দেখানোর জন্য সাজা হলো আপনার সমাজের প্রথা। কিন্তু আমার ইসলামের প্রথা হল ঘরে সাজা, একান্ত ব্যক্তিগত ব্যক্তির জন্য। আমাকে এভাবে দেখার অধিকার তো তারই। মানে? বুঝল না জাওয়াদ। আপনিই আমার একান্ত ব্যক্তিগত ব্যক্তি, যে আমাকে এই রূপে দেখার অধিকার রাখে। আমার সৌন্দর্য আপনার জন্যই উৎসর্গ।
শুধু আপনার জন্য। আলতো স্বরে জাওয়াদের চোখে চোখ রেখে চমৎকার হেসে বলল মুশরাফা। এই মনকাড়া হাসি, এই নজরকাড়া চাহনি, আর হৃদয়গ্রাহী কথা তীরের মতো বুকে গিয়ে বিধল। ওর ভেতরটা নাড়িয়ে দিল। মনে মনে বিস্মিত স্বরে বলল, আমার জন্য। মুশরাফা ওর চোখে চোখ রেখে চেয়ে আছে। মোমবাতির আলোয় ওকে সুন্দর লাগছে, আকর্ষণীয় লাগছে। মোহনীয় একটা ঘ্রাণ আসছে। এই মেয়ে পারফিউমও ইউজ করে? অবাক হল জাওয়াদ। জাওয়াদ স্পষ্ট টের পেল, ভেতর থেকে গুড়িয়ে যাচ্ছে ও। নিজেকে ঠিক রাখার জন্য গম্ভীরতা টানল মুখে। বলল, তো আমাকে কি করতে বলছো তুমি? মুশরাফা জাওয়াদের হাত ধরে বারান্দার দিকে নিয়ে গেল। বারান্দার ভেতরে চোখ যেতেই আরও অবাক হল। বারান্দায় ফুলে ভরা টবে ঘেরা। দেয়ালে আটকানো ফেইরি লাইট। ঠিক মাঝে একটা টেবিল। মুখোমুখি দুটো চেয়ার। টেবিলে কয়েক পদের খাবার রাখা। মাঝে একটা কেকও রাখা। টেবিলের মাঝে মোমবাতি জ্বলছে। চারপাশে বর্ণিল মরিচ বাতি আলো ছড়াচ্ছে। মোহনীয় এক পরিবেশ তৈরি করেছে। মুশরাফা জাওয়াদের হাত ছেড়ে দিল। পরপরই ওর দিকে মেহেদি রাঙানো হাত বাড়িয়ে দিয়ে প্রেমময় স্বরে বলল, উইল ইউ জয়েন মি ফর আ লাভলি মিডনাইট ডিনার ডেট? মুশরাফার বলার ভঙ্গি অসাধারণ। ওর কথাবার্তা, মুখভঙ্গি, সাজসজ্জায় দারুণভাবে স্মার্টনেস প্রকাশ পাচ্ছে। ঠিক আজকালকার মডার্ন মেয়েদের মতো। মুশরাফার এই পদক্ষেপ জাওয়াদের কল্পনাতীত ছিল। প্রতি পদে পদে অবাক হয়েছে জাওয়াদ। ও ঘুরতে যায়, ও ভালো খাবার বানায়, ও রূপচর্চা করে, ও ব্যায়াম করে, ও রোমান্টিক, এমন সবের ইঙ্গিত আগেই পেয়েছে। সাদাফের বলা সব কথা মিথ্যা প্রমাণ হয়েছিল, শুধু সাজগোছের ব্যাপার ছাড়া। মেয়েটা শ্বশুরবাড়ি যাবার সময় সাজেনি, ঘরে সাজেনি, মামা বাড়ি আসতে ও সাজেনি, ঘুরতে যাবার সময় ও সাজেনি। ওদের বাসায় যাবার দিন যে শাড়ি পরেছিল আর শাড়ি পরেনি। জাওয়াদের ধারণা জন্মেছিল হয়তো শাড়ি পরা আর সাজগোছ এই মেয়ের নীতিবিরুদ্ধ কাজ। কিন্তু এই ক্ষণে এসে এর এই ধারণাও বদলে গেল। সাদাফের বলা কথাগুলোর সব কথা ভুল। মেয়েটা সব করে। তবে গণ্ডির মধ্যে থেকে, তার সাথে তার জন্য। জাওয়াদ এই জগৎ সবচেয়ে বেশি অবাক হয়েছে আজ। মুশরাফা রোমান্টিক জানে, কিন্তু এই রোমান্টিকতায় যে স্মার্টনেস আছে সেটাও জানত না। মুশরাফার প্রপোজালে ওকে এলোমেলো করে দিল। এই ক্ষণে এসে আফসোসের পাল্লা বিলীন হল। জাওয়াদ ওর হাতের দিকে তাকিয়ে রইল। মেহেদি রাঙানো হাতে নিজের নামটাও চোখে পড়ল। জাওয়াদ মুশরাফার অনুভূতির প্রতি লাইনে নিজের নাম দেখতে পেল। যা ওকে কিংকর্তব্যবিমূঢ় করে দিল। ওর নীরবতা দেখে মুশরাফা আবার বলল, উইল ইউ জয়েন মি? জাওয়াদ ভাবনা থেকে বের হল। মুশরাফার সামনে নিজেকে ধরা দিতে চাইল না। গম্ভীর মুখে বলল, বাইরে থেকে এসেছি। ক্লান্ত লাগছে। ফ্রেশ হয়ে ঘুমাবো। সরো। মুশরাফাকে একটু ও হতাশ দেখাল না। ও ধীর পায়ে এগিয়ে গিয়ে চেয়ারে বসে পড়ল। হাত দুটো টেবিলে উঠাল। কনুইয়ে ভর দিয়ে উঁচু করে আঙুলে ভাঁজে আঙুল রাখল। সেই আঙুলের উপর থিতুনি রেখে জাওয়াদের পানে তাকিয়ে হেসে বলল, আমি আপনার জন্য অপেক্ষা করব। জাওয়াদ দেহ ঘুরিয়ে বলল, আমি আসব না। মুশরাফা হেসে বলল, টেবিলে সব আপনার পছন্দের খাবার। আমার দৃঢ় বিশ্বাস, আপনি আসবেন। হয়তো পেটের টানে, নয়তো মনের টানে। আমি অপেক্ষায় থাকব। জাওয়াদ কিছু না বলে রুমে ফিরে গেল। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল।
রুমের লাইট বন্ধ। বারান্দা থেকে মৃদু আলো আসছে। মুশরাফা গুনগুন করছে। নিস্তব্ধতা সুরটা রুমে এসে পৌঁছাচ্ছে। সব ঠেলে জাওয়াদ ঘুমানোর চেষ্টা করছে। অস্থির মনে ঘুম আসে না। এখনো আসছে না। চোখে খানিক আগের দৃশ্য ভাসছে। বিরক্তিতে কপাল কুঁচকে এলো। রেগে বলল, মা ঠিকই বলে, এই মেয়ে আমাকে তাবিজ করছে। মুশরাফা প্রফুল্লচিত্তে বসে আছে। ওকে একটুও হতাশ দেখাচ্ছে না। কানে ইয়ারফোন গুজে একটা গজল শুনছে আর গুনগুন করছে। সেই সাথে মোবাইল দেখছে। ঠোঁটের কোণে হাসি। মিনিট 20 পরেই বারান্দায় জাওয়াদের অস্তিত্ব টের পেল। মুশরাফা ঠোঁট চেপে হাসল। আজ মাথায় ঘোমটা নেই ওর। আঁচলটা কাঁধেই ছেড়ে দেয়া। একপাশে সিথি করে কিছু চুল সামনে এনেছে, বাকি চুল পেছনে। মুশরাফা মেহেদি রাঙানো হাত দিয়ে চুল আঁচড়িয়ে প্রসন্ন হাসল। মোবাইল থেকে চোখ সরাল না। এমন ভান করল যে ও ফোন দেখেই হাসছে। জাওয়াদ কিছুদূর দাঁড়িয়ে ওকে পরখ করল। তারপর দুহাত দিয়ে মুখ চেপে রাখল কিছুক্ষণ। ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকাল। পরপরই হনহন করে এসে চেয়ার টেনে বসল। কিছুটা রেগে বলল, খিদে পেয়েছে, খাবার বারো। মুশরাফা চমকে তাকাল। জাওয়াদকে সামনে বসা দেখে অবাক হওয়ার ভান করল। কান থেকে ইয়ারফোন খুলে বলল, আপনি সত্যিই এসেছেন? আমার বিশ্বাস হচ্ছে না। জাওয়াদ কপালে বিরক্তির ভাঁজ টেনে বলল, ভেবো না তোমার টানে এসেছি। ওখান থেকে খেয়ে আসিনি। খিদে পেয়েছে, পেটের টানে এসেছি। মুশরাফা ইয়ারফোন রেখে দিল পাশেই। 3টা প্লেট সরাল। পুটিন, স্টেক, পাস্তা। সবটাই জাওয়াদের পছন্দের খাবার। পরিবেশনটাও চমৎকার। জাওয়াদ খাবার দেখে চমকে তাকাল। এই মেয়ে এসবও বানাতে জানে। টেস্টটাও ভালো। জাওয়াদ চুপচাপ খাবার চিবোচ্ছে। মুশরাফার দিকে তাকাচ্ছে না একবারও। মুশরাফা নিজের জন্য শুধু পাস্তাটা নিয়েছে। পাস্তা নেড়েচেড়ে বলল, আমার ধারণা সত্য হল। জাওয়াদ খেতে খেতে বলল, উল্টোপাল্টা ভেবো না। আমি খেতে এসেছি। খেয়েই চলে যাব। আপনি যাবেন না। খাওয়া শেষ করে বসে থাকবেন, আমার সাথে গল্প করবেন। আমরা পাশাপাশি বসে আকাশে তারা মেলেনো দেখব। ততক্ষণ অবধি আপনি রুমে যাবেন না ইনশাআল্লাহ। মুশরাফা আত্মবিশ্বাসের সাথে বলল। জাওয়াদ বলল, সব তোমার কল্পনা। মুশরাফা হাসল। আলতো স্বরে বলল, শুনুন। জাওয়াদ না তাকিয়ে বলল, কি? তাকান আমার দিকে। জাওয়াদ তাকাল না। তাকালেই সর্বনাশ। কেউ যেন বলে উঠল, তাকাস না জাওয়াদ। ওদিকে ফাঁদ আছে, তাকালেই আটাকাবি। বেরুতে পারবি না। জাওয়াদ নিজের উপর বিরক্ত হল। মনে তিক্ততা আনতে চাইল। বিয়ের প্রথম দিকে মুশরাফার জন্য ওর মনে তিক্ততা ছিল। সেই তিক্ততার জন্য ওর রূপ গ্রাস করত না। এখন সময়ের সাথে তিক্ততা হ্রাস পাচ্ছে। রূপ গ্রাস করছে। নিজেকে ঠিক রাখা দায় হচ্ছে। চোখ তুলে তাকাল। মুশরাফা ওর চোখে চোখ রেখে হাসল, চমৎকার দেখালো হাসিটা। জাওয়াদ ঢোক গিলল। মুশরাফা বলল, আপনার জন্য সেজেছি। বললেন না তো আমাকে কেমন লাগছে? জাওয়াদ চোখ সরাল। মুখ কুঁচকে বলল, একটু সুন্দর লাগছে না। আর কখনো এভাবে সাজবে না। মুশরাফা হাসল আবার।
ঠোঁট চেপে হেসে বলল, এই জন্যই বোধহয় প্রথম দেখায় 2 মিনিট 25 সেকেন্ড তাকিয়েছিলেন। সুন্দর লাগলে হয়তো 2 ঘন্টা তাকিয়ে থাকতেন। বুঝতে পেরেছি আমি। জাওয়াদ খাচ্ছিল। মুশরাফার কথায় বিষম খেল। মুশরাফা উঠে এলো, গ্লাস এগিয়ে দিল, আলতো হাতে পিঠ ঢলল। জাওয়াদ নড়ে উঠল। পারফিউমের ঘ্রাণটা ভীষণ জ্বালাচ্ছে। কাশতে কাশতে বলল, নিজের জায়গায় নিয়ে বসো। পানি খেয়ে জাওয়াদ ঠিক হল। মুশরাফা নিজের জায়গায় আর গেল না। চেয়ার টেনে ওর পাশেই বসল। কেক টেনে সামনে আনল। চকলেট কেকের উপর একটা সাদা চকলেট বার। তার উপর লেখা, আপনার মনে জায়গা হবে। লেখাটা সবে খেয়াল করল জাওয়াদ। ভ্রু কুচকাল। মানুষ প্রেম করতে চায়, বিয়ে করতে চায়, ভালোবাসতে চায়। এই মেয়ে মনে জায়গা চাইছে। মুশরাফা অভিমানী স্বরে বলল, মনে একটু জায়গা চাইছি। আপনি এমন ভাব করছেন যেন আপনার কেনা বসুন্ধরার জায়গা চাইছি। ওর বলার ভঙ্গিতে জাওয়াদের হাসি পেল। হাসল না, গম্ভীর মুখে বলল, জায়গা দিব না। কি করবে? লুট করে নিব। লুটপাট করা কোনো সন্ত্রাসিনীকে আমি মনে জায়গা দিই না। মুশরাফা ও হেসে উঠল। নাটকীয় ভঙ্গিতে বলল, মনে জায়গা নাইবা দিল অ্যান। আমি ক্ষীণ আশা নিয়ে অপেক্ষায় থাকব। অন্তত কেকটাকে জবাই করে কোরবান করুন। বিরহকালীন সময়কালে এই প্রথম জাওয়াদ মুশরাফার উদ্দেশ্যে হাসল। মেয়েটা এমনভাবে কথা বলে, না হেসে পারা যায় না। হাসতে হাসতে বলল, এত নাটক করো কেন? মুশরাফা ওর হাসিটা দেখল অন্তর্ভেদী নয়নে। বাসার সবার সামনে লোকটা প্রাণবন্ত। জাহিনের সাথে কথা বলতে গিয়ে হেসে খুন হয়। কেবল ওর সামনে এলেই মুখ মলিন হয়ে যায়, মুখে গম্ভীর টানা থাকে। বিয়ের পরদিন থেকে ওকে আর হাসতে দেখেনি, প্রাণবন্ত হতে দেখেনি। আজ এই হাসিটা মুশরাফাকে ভীষণ খুশি দিল। মনে হলো এই মানুষটা ওর আপন। মুশরাফা আবেগী সুরে বলল, আমার সাথে এভাবে হেসে কথা বললে খুব কি ক্ষতি হয়? জাওয়াদ তড়িৎ হাসি থামাল। কেকে ছুরি বসিয়ে এক পিস কাটল। কাটল ঠিকই, তুলল না। না নিজের মুখে নিল, আর না মুশরাফার মুখে তুলল। মুশরাফা বিরক্ত হল। এত জোরতা কেন লোকটার মাঝে? সে এতগুলো কদম বাড়িয়েছে, লোকটা এক কদম বাড়াতে পারছে না। অভিমান হল ওর। নিজের চেয়ারে গিয়ে বসল। জাওয়াদ ভ্রু কুচকাল। এক টুকরো কেক মুশরাফার সামনে রাখা প্লেটে তুলে দিল। বলল, এবার কেক খেয়ে আমাকে উদ্ধার করো। ঘুম পাচ্ছে আমার। মুশরাফা তাকালো ও না, নেয়া তো দূরের কথা। মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে বসে রইল। জাওয়াদ এক টুকরো কেক নিয়ে একটুখানি খেল। মুশরাফাকে অন্যদিকে বসে থাকতে দেখে বলল, বসে আছো কেন? খাও। মুশরাফা এবার ও তাকালো না। জাওয়াদ উঠে দাঁড়াল। বলল, আমার খাওয়া শেষ। চললাম, আমি ঘুমাবো। তোমার যা ইচ্ছে করো। আমাকে অন্তত বিরক্ত করো না। সেই সন্ধ্যা থেকে অক্লান্ত পরিশ্রম করেছে শুধুমাত্র একটুখানি সুন্দর সময় কাটাবে বলে। বারান্দা সাজানো, খাবার রান্না, সাজগোজ, হাতে মেহেদি দেয়া ফাবিহা, ফাইজার টিপ্পনি সহ্য করা আর কত কি, সব যেন বৃথা গেল। সে সাজে না, আজই এত সাজল। শুধুমাত্র এই মানুষটার জন্য।
বিয়ের আগে দরকারের বেশি একটা কথাও বলতো না সে। বিয়ের পর সে বাচালে পরিণত হয়েছে শুধুমাত্র মানুষটাকে সহজ করার জন্য। এখন ও আগ বাড়িয়ে কত প্রেম নিবেদন করেছে। ওর বিশ্বাস ছিল মানুষটা আর যাই হোক আজ একটু সহজ হবে, শারীরিক না মানসিকভাবে তাকে একটু কাছে পাবে, মানসিক দূরত্ব গুছাবে। কিন্তু না, তার ধারণা ভুল। মানুষটা এখনো দূরত্বেই আটকে আছে, এখনো জোরতা তার মাঝে। এই জোরতা আজ না কাটলে হয়তো আদৌ কাটবে না। সব যেন বিফলে গেল। মুশরাফার চোখে পানি চলে এলো। ছলছল চোখে চেয়ে রইল জাওয়াদের পানে। জাওয়াদ পা বাড়ানোর আগে ওর দিকে চাইল এক পলক। চোখের ভেতর মুক্তোর দানার মতো চিকচিক করা পানি ও দৃষ্টি এড়াল ও না। তাও সে থামল না। দেহ ঘুরিয়ে রুমের দিকে পা বাড়াল। ওর হাতে আধখাওয়া কেক। মুশরাফা ছলছল চোখে ওর যাওয়া দেখল। দরজা অবধি গিয়ে আকস্মিক পিছু ফিরল জাওয়াদ। আধখাওয়া কেকটা দেখিয়ে মুখ কুঁচকে বলল, কেকটা মজা নেই। একটু খেয়ে ও হজম করতে পারছি না। বাকি খেতে পারবো না। কি করি বলো তো? থামল ও। খানিক ভাবল। দৈবাত কেকটা একটু এগিয়ে বলল, তুমি চাইলে খেতে পারো। তোমার তো আবার এটো খাবার পছন্দ। সবুজ ইঙ্গিত ছিল বোধহয় কথাটায়। মুশরাফার মন থেকে সব বিষণ্ণতা দূর হয়ে গেল। মুখে হাসি ফুটতে চাইল। সে সফল করল না। লোকটা আজ নিজ থেকে কেক খাওয়াতে হবে, নয়তো নড়বে না। নিজের অবস্থার পরিবর্তন করল না মুশরাফা। নিশ্চল বসে রইল। জাওয়াদ এগিয়ে এলো ওর দিকে। কেকটা ওর মুখের সামনে ধরে বলল, খাবে? খেলে হা করো। মুশরাফা তড়িৎ ঘাড় ঘুরাল। হা করল। জাওয়াদ ওর এটো কেক মুশরাফাকে খাইয়ে দিল। তারপর বলল, এবার শান্তি? মুশরাফার মন প্রাণ শীতল হয়ে এলো। এই ব্যাপারটার মাঝে অব্যক্ত একটা ইতিবাচক ইঙ্গিত ছিল। প্রশ্রয়ের ইঙ্গিত, মানসিক দূরত্ব গুছানোর ইঙ্গিত। মুশরাফার মনোপুত একটা ইচ্ছা পূরণ হয়েছে। ওর মনে হল এত কষ্ট, এত পরিশ্রম সব সফল। খুশিতে আত্মহারা হল মন। বিজয়ী হাসি ফুটল মুখে, ভাসল চেহারায়। ও যেন নিজের মধ্যে রইল না। কেকটা মুখে নিয়েই জাওয়াদকে জড়িয়ে ধরল। জাওয়াদ ধরল না। অসার দাঁড়িয়ে রইল। বিরক্তি ভরে বলল, তুমি মেয়েটা সুবিধার না। জড়িয়ে ধরার সুযোগ খুঁজো সবসময়। ছাড়ো। মুশরাফা তৎক্ষণাৎ ছেড়ে দিল। ওর চোয়ালে লজ্জার আভা। খোলা চুল এলোমেলো হয়ে গিয়েছি। হাত দিয়েই আছড়ে নিল ও। দৃষ্টি নিচের দিকে। জাওয়াদ ওকে পরখ করে বলল, এই যে এত সব করলে, এগুলো সব জায়েজ? মুশরাফা মাথা নাড়ল। কেন যেন একটু বেশিই লজ্জা পাচ্ছে। লজ্জা আড়াল করতে খাবার গুছানো শুরু করল। খাবারগুলো যাতে অপচয় না যায়। গুছাতে গুছাতে বলল, আপনি দাঁড়ান, আমি এগুলো ফ্রিজে রেখে আসি। বলে তড়িৎ প্লেটগুলো এবড়োখেবড়ো করে রেখে এলো। একবারে নিজেকে স্বাভাবিক করে এলো। এসে চেয়ার টেবিল একদিকে নিয়ে গেল। আকাশমুখ হয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল। বলল, এখন আকাশে তারা খসতে শুরু করবে। বসুন এখানে। তারা দেখতে দেখতে কথা বলি। রাত জাগা হয় বলে তারাদের খসা দেখা হয় জাওয়াদের। আগে প্রায়ই বারান্দায় গিয়ে বসে থাকত। ওর ভালো লাগে তারা খসা দেখতে। তাই দ্বিরুক্তি করল না।
মুশরাফার পাশে বসে পড়ল। বলল, এবার বলো। মুশরাফা বলল, মেয়েদের সাজসজ্জা কেবল স্বামীর জন্য। স্বামীর জন্য মেয়েরা ইচ্ছেমতো সাজতেন পারবে, তবে লক্ষ্য রাখতে হবে প্রসাধনীতে যাতে ক্ষতিকর বস্তু বা হারাম পদার্থ মেশানো না থাকে। আমাদের শরীর আল্লাহর দেয়া আমানত, এটার কোনো ক্ষতি করা যাবে না। যে প্রসাধনী স্কিনের ক্ষতি করে তা ব্যবহার করা জায়েজ নেই। হালাল এবং ভালো মানের প্রসাধনী ব্যবহার করা যাবে। আমি হালাল ব্র্যান্ডের মেকআপ ইউজ করি, আর এগুলো হার্মফুল না। আর পারফিউমও স্বামীর জন্য লাগানো জায়েজ। বেগানা কারো সামনে লাগানো জিনা, অবৈধ মিলনের মতো কবিরা গুনাহ। আমি তো আপনার জন্য লাগিয়েছি, এটা জায়েজ। আর আমার পারফিউম অ্যালকোহল ফ্রি। জাওয়াদ জবাব পেল। আবার ও অবাক হল। মেকআপের দিকটা ও ভালো লাগল ওর। আবার মনে হলো ইসলাম সুন্দর। কি সুন্দর সব দিক খেয়াল। মেকআপ করো, তবে যেন স্কিনের ক্ষতি না হয়। বাহ, ব্যাপারটা সুন্দর। মুশরাফা বলল, এবার বলুন কেমন লাগছে আমায়। জাওয়াদ সরাসরি উত্তর দিল না। বলল, মাঝে মধ্যে শাড়ি টাড়িও পরতে পারো। তার মানে শাড়িতে আপনার চোখে আমাকে সুন্দর লাগে? ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল মুশরাফা। জাওয়াদ উত্তর দিল না। প্রসঙ্গ বদলে বলল, তোমার চুল নুডলস টাইপ ছিল না? স্ট্রেইট করেছি। ভালো লাগছে না? মুশরাফা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মাথার উপর ধরল। জাওয়াদ ভ্রু কুচকাল, কেন করেছ? আপনার পছন্দ না তাই। আমি বলেছি? অবাক হল জাওয়াদ। মুশরাফা হেসে বলল, আমি বুঝেছি। আগের থেকে এখন বেশি সুন্দর লাগছে ওকে। জাওয়াদ খেয়াল করল মুশরাফার সামনের দিকের চুলগুলো ভিন্ন রং লাগছে। পুরোটা কালো, একদিকে ক্যারামেল ব্রাউন। কালার করেছে? অবাক হয়ে বলল, কালার ও করেছ? মুশরাফা আবার ও হাসল। জাওয়াদ বলল, এগুলো ও জায়েজ? মুশরাফা উত্তর দিল, চুল বাঁকা হলে সোজা করা যাবে, কিন্তু সোজা হলে বাঁকা করা যাবে না। এক কথায় আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা যাবে না। আর চুলে সব কালার করা যাবে, তবে সেই রং যে চুলের জন্য ক্ষতিকর না হয়, এবং সেটা যেন কোনো কাফের মুশরিকের অনুসরণ করে না হয়। শুধুমাত্র কালো ছাড়া কোনোভাবেই কালো রং করা যাবে না। জাওয়াদ কৌতুকের সুরে বলল, তুমি তো জায়েজ জায়েজ করে স্মার্ট, মডার্ন হয়ে যাচ্ছ। মুশরাফা গর্বের সাথে বলল, আমার ইসলাম স্মার্ট। স্মার্ট তার বিধান। এই যে আমি আপনার জন্য সেজেছি, এতেও আমার সওয়াব হবে। কত সুন্দর না? আসলেই সুন্দর। আমি ইসলাম সম্পর্কে এত কিছু জানি না, এখন জানছি নতুন করে। জাওয়াদ বলল। মুশরাফা বলল, ইসলাম নিয়ে জানতে গেলে বুঝতে পারবেন ইসলাম এই যুগ থেকেও আধুনিক। মানুষ ভাবে একজন ধার্মিক মানুষ কিছুই করতে পারে না। আমি বলি, সে মঙ্গলকর সব করতে পারে। এই ক্ষণেই এসে জাওয়াদের ও মনে হল একজন ধার্মিক মানুষ সব করতে পারে। সাদাফ বলেছিল, ধার্মিক মেয়ে বিয়ে করলে জায়েজ নেই কথাটাই শুনতে হবে। অথচ জিশানের ব্যাপার ছাড়া মুশরাফা কোনো ব্যাপারে জায়েজ নেই কথাটা বলেনি। সব ব্যাপারে জায়েজ আছে বলে একটা সুন্দর পদ্ধতি দাঁড় করিয়েছে। আজকের মুশরাফাকে দেখে জাওয়াদের মনে হল, এই মেয়ে শুধু স্মার্ট না, ওভার স্মার্ট। সে সব কিছুতে পারদর্শী। পর্দা তার কমতি নয়, হতেই পারে না। একটা সম্মান কাজ করল ওর ইসলামের প্রতি।
ইসলামের বিধানের প্রতি। মশা কামড়াচ্ছে। কয়েল শেষ বোধ হয়। জাওয়াদ বলল, মশা কামড়াচ্ছে, রুমে চলো। মুশরাফা কেমন করে বলল, আপনাকে তো এভাবে পাই না কখনো। আজ পেলাম। আর একটু সময় পাশে থাকতে দিন। দেখুন তারারা খসতে শুরু করেছে। জাওয়াদ আবার আটকাল। গেল না। বসে রইল চুপচাপ। আকাশে একটা দুইটা করে তারা খসে মিলিয়ে যাচ্ছে। মুশরাফা উৎফুল্ল হয়ে উঠছে ক্ষণে ক্ষণে। এই যে এই তারা মিলেছে, এই যে এটা মিলেছে। জাওয়াদের আজ আকাশের তারায় মন বসছে না। আজ তার মন অন্য তারায় ডুবেছে। মরিচ বাতির বর্ণিল আলোয় বসে থাকা তারায় মুগ্ধতা কাজ করছে ওর। চেয়ে আছে সেই তারার মাঝে। আকাশের একটা দুটো করে তারা খসে মিলিয়ে গেছে। খালি হয়ে গেছে আকাশটা। মুশরাফা তারা দেখতে দেখতে দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে গেল। ঘুমের মাঝে অন্যদিকে হেলে পড়তে নিলে একটা হাত আগলে নিল। আটকে রাখল নিজের বাহু বন্ধনে। মুশরাফা জানতে পারল না, টেরও পেল না। সে দেখল শুধু তারাদের খসে যাওয়া। আর কিছুক্ষণ জেগে থাকলে হয়তো সূর্যোদয়টাও দেখতে পেতে। প্রেমের সূর্যোদয়। লায়লা আপা ফোন দিয়েছেন। রান্নাঘরে মামির কাজে সাহায্য করছিল মুশরাফা, তখনই ফরিদা কথাটা বললেন। মুশরাফা থামকে গেল। তড়িৎ ঘাড় বাঁকিয়ে তাকালো মামির দিকে। অস্ফুট স্বরে বলল, মা। হ্যাঁ। সকালে কল দিল। মুশরাফা কাপা গলায় বলল, কেমন আছে মা? ভালো। এই মানুষটার কথা কত মনে পড়ে ওর। মন পুড়ে। দেখতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে। কিন্তু সে সাধ্য কি আর আছে ওর? বিয়ের পর একটা কল দিয়েও খোঁজ নেননি। মুশরাফার হঠাৎ অদম্য আগ্রহ জাগল। আমাকে একটু দাও, আমি মায়ের সাথে কথা বলবো। ফরিদা ও কাজ থামিয়ে দিল। থম মেরে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তিনি বলতে পারলেন না, তোর মা একটাবারও তোর সাথে কথা বলতে চায়নি। তোর মা শুধু সমাজ রক্ষার্থে তোকে একবার ও বাড়ি যেতে বলেছেন। তিনি কথাটা বলতে না পেরে প্রসঙ্গ ঘুরালেন। আপা তোকে বাসায় যেতে বলেছেন। কথাটা শুনে মুশরাফা সে কি খুশি হল। মুখে বিস্ময়ের সাথে খুশিরা তাল মিলাল। সত্যি, কতদিন মাকে দেখি না। ওর খুশিটা ফরিদার ভালো লাগল না। তিনি বিরক্তিতে কপাল কুঁচকালেন। যে মা ওকে দিনের পর দিনে নির্যাতন করে হাসপাতালমুখী করেছে, সেই মায়ের সাথে দেখা হবে বলে এত খুশি। তিনি ক্ষিপ্ত হয়ে বললেন, এত কিছুর পরও তুই ওই মহিলার সামনে যাবি? মুশরাফা হাসল। একটা মানুষ যতই ব্যক্তিত্ববান হোক, তার যতই আত্মসম্মানবোধ থাকুক না কেন, একটা মানুষের কাছে এলে তার ব্যক্তিত্ব, আত্মসম্মান কাজ করে না। সে হল মা। মায়ের সাথে কখনো সৌজন্যতাবোধ আসে না। আত্মসম্মান, ব্যক্তিত্ব, সবকিছুর ঊর্ধ্বে হল মা। মায়ের প্রতি ভালোবাসা সবকিছু ছাড়িয়ে তার কাছে যেতে বাধ্য করে। এই যে মুশরাফার জীবনের বড় একটা খারাপ অংশ ওর মা। কত মেরেছে, কত কথা শুনিয়েছে। প্রচণ্ড আত্মসম্মানবোধ মুশরাফার। ওকে অপছন্দ করা ব্যক্তিদের থেকে দূরেই থাকে সে। কিন্তু এই মানুষটার থেকে চেয়ে ও দূরে থাকতে পারেনি। এখন যখন তাকে দেখার সুযোগ হল, তখন ওর লোভ হল। মায়ের আদরের লোভ। ছুটে যেতে ইচ্ছে হল। মাকে ভীষণ ভালোবাসে। মুশরাফা মৃদু হেসে বলল, যত যাই হোক, উনি আমার মা। আমাকে গর্ভে ধারণ করেছেন, পৃথিবীতে এনেছেন। কত ঋণ। সব ভুলে যেতে পারি নাকি? ইসলাম মা সম্মান করতে বলেছেন। মা যদি অমুসলিম হয়, তবুও তাকে সম্মান করতে হবে।
তিনি যদি ইসলামের বিরুদ্ধচারণ করেন তবে সম্মানের সাথে তাকে বুঝাতে বলা হয়েছে, বিধানের উপর অবিচল থাকতে বলেছেন, কিন্তু কোনোভাবে উনার সাথে বেয়াদবি করতে বলেনি। মা হিসেবে আমি উনাকে সম্মান করি, ভালোবাসি। এই ভালোবাসার টানেই যাব। একজন সন্তান হিসেবে আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। থামল মুশরাফা। তারপর ধীর আনন্দের সাথে বলল, আমি উনার সাথে কথা বলে দেখি। উনি বললে যাব ইনশাআল্লাহ। ফরিদা রেগে তাকালেন ওর দিকে। বললেন, যা, এক্ষুনি যা। আমার সাথে কথা বলবি না। আমার বাসায় আর পা রাখবি না। ওই বাসাতেই গিয়ে থাক। জামাইকে ও নিয়ে যা। ভাইয়ের হাতে মার খাইয়ে আনো। ওর তো শ্বশুরবাড়ির আপ্যায়ন হয়নি। মুশরাফা হাসল। এই মহিলাটা অকারণেই ওকে ভালোবাসেন। সবার থেকে বেশি ভালোবাসেন ইনি। নিজের মেয়েদের জন্য ও এত চিন্তা করেন না যতটা মুশরাফার জন্য চিন্তা করেন। মামির ভালোবাসা মুগ্ধ করে যায় মুশরাফাকে। ও কাজ থামিয়ে মামির দিকে এগুলো। মামিকে জড়িয়ে ধরে বলল, এমন কিছু হবে না। আল্লাহ আছেন না? আমার আল্লাহ সব ঠিক করে দিবেন। ফরিদা মুশরাফার উপর রেগে থাকতে পারেন না। এবার ও পারলেন না। ওর মিষ্টি কথায় গলে গেলেন। তবুও গম্ভীরতার ভান করে কড়া স্বরে বললেন, এবার যদি তোর গায়ে একটা আঁচ পড়ে আমি তোর মায়ের বিরুদ্ধে কেস করব। কিছু হবে না। আল্লাহর উপর ভরসা রাখো। মুশরাফা অভয় দিল। ফরিদা আর কিছু বললেন না। মুশরাফা রুমে গিয়ে ফোন হাতে নিল। সময় দেখল, বেলা 11:30 বাজে। জাওয়াদের এখন অফিসে থাকার কথা। আজ এ বাসায় আসবেন না, আসলে রাতেই কথা বলতো। মুশরাফার তরস সইছে না। জাওয়াদ অনুমতি দিল এখনই চলে যাবে। মুশরাফা কল করল। আজ প্রথমবারেই রিসিভ হল। মুশরাফা সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। কিছু বলবে? মা ফোন দিয়েছিল। ভনিতা না করে বলে দিল মুশরাফা। জাওয়াদ অবাক হল। ও মা বলতে মায়মুনাকেই বুঝেছে। মা ওকে চরম অপছন্দ করেন, কল দেয়ার কথা না। কেন কল দিয়েছেন? কৌতূহলী মন প্রশ্ন করল। কি বললেন? বাসায় যেতে বলেছেন। সকালে তো মায়ের সাথে আমার কথা হলো। তখনও তো মা আমায় কিছু বলল না। হঠাৎ কি হলো? জাওয়াদকে চিন্তিত দেখালো। মুশরাফা ওর ভুলটা ধরতে পারল। শোধরাবার চেষ্টা করে বলল, আমি শাশুড়ি মা নয়, আমার মায়ের কথা বলছি। কার মা? জাওয়াদের স্বরে বিস্ময়ে। মুশরাফা উৎফুল্ল হয়ে বলল, আমার মা। মা আমায় বাসায় যেতে বলছেন। ওপাশটা নীরবতার চাদরে ঢাকল। ফোঁস করে একটা নিঃশ্বাসের শব্দ এলো কেবল। আর কোনো উত্তর এলো না। মুশরাফা আবদারের সুরে বলল, আমি যাই। অপাশে তখনও নীরবতা ছেয়ে আছে। এই যাবৎ শান্ত থাকা স্বরটা হঠাৎ রাগত হয়ে উঠল। যা ইচ্ছে করো। আমাকে বলছো কেন? হট করে ফোন কেটে দিল। মুশরাফা ভ্রু কুচকাল। হলোটা কি উনার? সে আবার মেসেজ দিল, আমি কি যাব? উত্তর এলো না। হয়তো কাজে আটকে গেছেন। ফ্রি হয়ে উত্তর দিবেন, এই আশায় অপেক্ষায় রইল মুশরাফা। মিনিট 20 পরেও যখন কোনো কল বা মেসেজ এলো না তখন নিজেই কল করল। সাথে সাথেই অপাশ থেকে কেটে দেয়া হলো। মুশরাফা মেসেজ করল, হ্যাঁ না একটা তো বলুন। খানিক বাদে মেসেজ এলো, রৌনক ভাই বিয়ের উপহার হিসেবে হানিমুন প্যাকেজ দিয়েছেন। হোটেল বুক করে ফেলেছেন। আজ রাতের বাস।
আমি যাচ্ছি। আপনার যাওয়ার ইচ্ছে হলে জানাবেন, না হলে আপনার টিকিট ক্যান্সেল করতে হবে। রৌনক জেরিনের স্বামী। মেসেজ পড়ে মুশরাফা হতাশ হল। মা নিজ থেকে ওকে যেতে বলেছে, কোথায় ভেবেছে যাবে, সেই সময়ই দুলাভাইকে টিকিট বুক করতে হল। আর কটা দিন পরে করলে কি হতো? আর উনি বা রাজি হলেন কিভাবে? অন্য সময় তো ওর সাথে বেরুতেই সমস্যা, ওর বোরকা দেখলে নাক ছিটকান। হঠাৎ কি হলো, ওকে নিয়ে হানিমুনে যাবার জন্য প্রস্তুত। অন্য সময় হলে জাওয়াদের সিদ্ধান্তে খুশি হতো, কিন্তু আজ কেন যেন খুশি হতে পারল না। নিরাশ হয়ে বসে রইল। রান্না শেষ করে ফরিদা হাসি হাসি মুখে মুশরাফার কাছে এলেন। বললেন, জাওয়াদের সাথে কথা বলেছিস? কি বলল ও? মুশরাফা মলিন মুখে ঘুরতে যাবার কথা বলল। ফরিদা চওড়া হাসলেন। তাকে ভীষণ খুশি দেখাচ্ছে। তিনি হাসি থামিয়ে মুশরাফার মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ করিস না। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। তোদের বাসায় না যাওয়ার মাঝেই বোধহয় তোর মঙ্গল নিহিত আছে। তুই তো সহজে হতাশ হোস না। আজ এই সামান্য ব্যাপারে হতাশ হয়ে গেলি? মামির কথায় হঠাৎ খারাপ লাগা কাজ করল মুশরাফার। ও কেন আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকছে না? নিরাশ হচ্ছে, আল্লাহ তো বলেছেন তার রহমত থেকে নিরাশ না হতে। যা হয় সব ভালোর জন্যই হয়। নিশ্চয়ই এতে ও তার জন্য মঙ্গল নিহিত আছে। অপরাধবোধ কাজ করল ওর মাঝে। হতাশা বিলীন হল ওর চোখ থেকে, বিষণ্ণতা সরে গেল। ও শান্ত স্বরে বলল, আমি আল্লাহর উপর ভরসা করি। তিনি ভালো কিছুই করবেন। ফরিদা হাসলেন এবার। হেসে বললেন, বিয়ের পর তো তেমন কিছু কিনলি না। ঘুরতে যাবি, নতুন নতুন জামা পরবি। চল শপিংয়ে যাব। মুশরাফা বলল, যেগুলো আছে ওগুলো দিয়ে হয়ে যাবে। ফরিদা কড়া স্বরে বললেন, দুপুরের পর বেরোবো আমরা। তোর কোনো কথা শুনছি না। শুনলেন ও না। বিকেলে ওকে নিয়ে গেলে শপিংয়ে। বিয়ের আগে মামি প্রায় ওকে এটা ওটা কিনে দিতেন। তখন এতটা অস্বস্তি লাগত না ওর। এখন যতটা লাগছে। বোধহয় বিয়ের পর বাবার পক্ষ থেকে আগের মতো আর কিছু নেয়া যায় না বলেই। মুশরাফা আজ চুপচাপ রইল। মামি যা কেনার নিজের পছন্দ মতো কিনে দিক। ফরিদা নিজের পছন্দ মাফিক কুর্তি নিলেন কয়েকটা। কি ভেবে যেন শাড়িও নিলেন। তিনি আজ কথায় কথায় হাসছেন। মুশরাফা এই খুশির কারণ জানে না। শপিং শেষে ফিরতে ফিরতে বিকেল গড়াল। সারাদিনে জাওয়াদের কোনো খবর নেই। মুশরাফা মেসেজ করল, কয়টায় বেরোবো? আপনি আসবেন আমাকে নিতে? নাকি আমি মামার সাথে কাউন্টারে যাব? কোনো উত্তর এলো না এবারও। সন্ধ্যা 7টা নাগাদ নিজে এসে হাজির হল জাওয়াদ। এসে বসার ঘরে বসল, নাজমুল সাহেবের সাথে গল্প করছে। মুশরাফা নাস্তা নিয়ে গেল। মামার হাতে চায়ের কাপ তুলে দেওয়ার পর যখন জাওয়াদের কাপ হাতে নিয়ে ওর সামনে গেল, তখন জাওয়াদ এমনভাবে তাকালো, পারলে চোখ দিয়ে বাষ্প করে দেয়। মুশরাফা অবাক হল। চা দিয়ে তড়িঘড়ি করে রুমে চলে এলো। জাওয়াদের চোখে নিজের জন্য রাগ দেখেছে ও। লোকটা রেগে আছে কেন? কি করেছে ও? কারণ পর্যবেক্ষণ করতে বসল মুশরাফা। এক পর্যায়ে মাথায় এলো, জাওয়াদ ওর সাথে কোথাও যেতে ইচ্ছুক নয়। ইচ্ছার বিরুদ্ধে তাকে হানিমুনে যেতে হচ্ছে বলেই হয়তো রেগে আছেন। আর রাগটা ঝাড়ছেন মুশরাফার উপর। তার সন্দেহ শক্তপোক্ত হল জাওয়াদ রুমে আসার পর। মুশরাফা ওকে দেখেই জিজ্ঞেস করল, কয়টায় বেরোবো আমরা? জাওয়াদের হাতে ওর কাপড়ের ব্যাগ ছিল। সেটা শব্দ করে মুশরাফা সামনে মেঝেতে ফেলল।
তারপর হনহন করে ওয়াশরুমে চলে গেল। উত্তর দিল না। মুশরাফার নিজের সন্দেহের উপর অটল রইল। ব্যাগ নামিয়ে কাপড় গুছাতে লাগল। জাওয়াদ ওয়াশরুম থেকে বের হলে ধীর স্বরে বলল, আপনি কি আমার উপর রেগে আছেন? দেখুন, আমি কিন্তু বলিনি হানিমুনে যাবার কথা। আপনিই বলেছেন। আমার সাথে যাবার ইচ্ছে না হলে আপনি ক্যান্সেল করে দিন। আমার জন্য ভালোই হবে। আমি কাল আমার বাসায় যেই। জাওয়াদ তেড়ে এলো ওর দিকে। আক্রোশে ফেটে পড়ে ওকে থামিয়ে দিয়ে বলল, আর একটা ও কথা বলবে না তুমি। আধ ঘন্টা সময় দিলাম, চুপচাপ রেডি হয়ে আসো। আমার সাথে কথা বলার ট্রাই করবে না। এই মুহূর্তে তোমার কথা শুনলেই আমার রাগ হচ্ছে। বেয়াদব মেয়ে। জাওয়াদের ধমকে কেঁপে উঠল মুশরাফা। ওর ঠিক অপরাধটা কোথায় সেটাই বুঝতে পারছে না ও। এত অনিচ্ছা হলে একাই যাক, ওকে নিচ্ছে কেন? জাওয়াদ আবার বসার ঘরে চলে গেছে। মুশরাফা ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে রুম থেকে বেরুল। ওর চোখ মুখ থমথমে। ওকে দেখে এগিয়ে এলেন ফরিদা। হেসে বলল, সাবধানে থাকিস। মুশরাফা মলিন স্বরে বলল, ফি আমানিল্লাহ। ওর মুখভঙ্গি দেখে ফরিদা আবার হাসছেন। বিদায় বেলা নাজমুল সাহেব বললেন, আমার মেয়েটার খেয়াল রেখো। জাওয়াদ কৃত্রিম হাসি দিল, আচ্ছা। ফরিদা হেসে বললেন, সাবধানে থেকো। পৌঁছে ফোন দিও। আবার কবে না কবে দেখা হবে এই ভেবে নাজমুল সাহেবের খারাপ লাগছে। কিন্তু ফরিদার লাগছে না। কিন্তু শুধু হাসছেন। দুপুরের পর আসা কল থেকেই তার হাসির উৎপত্তি। তিনি হেসেই চলেছেন। সিঁড়ি দিয়ে নিচে নামছে মুশরাফা। ব্যাগটা এমনিতেই ভারী। আজকের করা শপিংয়ের সব কাপড় আরও ভারী করেছে। জিলবাব, ব্যাগ একসাথে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। জাওয়াদ থমথমে চেহারায় আগে আগে নেমে যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে, একটাবার ও পিছু তাকাচ্ছে না। রাগে ফোঁসফোঁস করছে কেবল। 4 তলা থেকে 3 তলা অবধি এসে হাঁফিয়ে গেল মুশরাফা। আর পারা যাচ্ছে না। কোমরে হাত দিয়ে ক্লান্তির নিঃশ্বাস ছাড়ছে। জাওয়াদ নিচে নেমে গেছে। ওকে দেখা যাচ্ছে না। আজ যা রেগে আছে, ওকে সাহায্য করবে বলে ও মনে হয় না। মুশরাফা খানিক জিরিয়ে আবার নামতে ধরল। দুটো সিঁড়ি বেয়ে নামতেই জাওয়াদ এসে হাজির হল। ওর দিকে অগ্নিচোখে তাকিয়ে ট্রলির হাতলটা ছোমেরে নিয়ে নিল। তারপর নামতে শুরু করল। যেন কেউ ওকে বাধ্য করেছে ব্যাগটা নিতে। কয়েক কদম এগিয়ে বলল, ব্যাগে মঙ্গল গ্রহ ঢুকিয়ে নিলেও বোধহয় এত ভারী হতো না। নিয়েছেটা কি এখানে আল্লাহ জানে। জাওয়াদ থেমে থেমে নামল। নিচে নেমে সিএনজি নিল। মুশরাফাও ততক্ষণে নেমে এসেছে। জাওয়াদ চুপচাপ সিএনজিতে বসল। ওকে উঠতে বলল না। মুশরাফা নিজেই উঠল। সারাপথ জাওয়াদ থমকে বসে রইল। কিছু বলল না। মুশরাফাও কিছু বলার সাহস পেল না। কাউন্টারে বাস দাঁড়ানো ছিল। টিকিট কাটানো থাকায় ওরা গিয়েই উঠে গেল। মুশরাফা চুপচাপ জানালার পাশে গিয়ে বসল। জাওয়াদ বসল না। কোথায় যেন চলে গেল। মিনিট 10 পরে ফিরে এলো। হাতে একটা কালো পলিথিন। পলিথিন এনে মুশরাফার সামনে সিট পকেটে রাখল, তারপর ধপ করে বসে রইল। মুশরাফা পলিথিনের দিকে চোখ পড়তেই ও অবাক হয়ে তাকাল। জাওয়াদ সিটে হেলান দিয়ে ফোনে কথা বলছে। চোখ বন্ধ ওর। একবারে ধীর স্বরে কথা বলছে। শোনা যাচ্ছে না। অনেকটা ফিসফিস করে। কাজ হয়েছে? কোনোটা?
নাম বল। অ্যাকাউন্ট চেক কর। আমি পে করেছি। ম্যানেজারকে গাড়ি পাঠাতে বলবি। থ্যাঙ্কস ইয়ার। বাচালি। প্যারায় পড়ছিলাম। মুশরাফা সেদিকে কান পাতল না। কৌতূহল নিয়ে পলিথিন খুলে দেখল। আইসক্রিম, কেক, চিপস, চকলেট সব আরও অনেক রকমের স্ন্যাক্স আইটেম। বাসে উঠলে চিপস খাওয়ার অভ্যাস মুশরাফার। নিশ্চয়ই মামা বলেছেন। লোকটা রাগের মাঝেও সব খেয়াল রেখেছে। রাগে কথা বলছে না, তাকাচ্ছে না, অথচ খেয়াল রাখতে ও ভুলছে না। মুশরাফা আনমনেই হাসল। বাস চলতে শুরু করল। মুশরাফা বাহনে চড়ার দোয়া পড়ল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাজি সাক্ষারালানা হাজা ওয়ামাকুন্না লাহু মুকরিনিন ওয়াইন্না ইলা রাব্বিনা লামুন কালিবুন। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু ও অশেষ করুণাময়। তিনি পুতপবিত্র ওই সত্তা যিনি বাহনকে আমার অধীন করে দিয়েছেন। আমাদের কাছে তাকে আয়ত্তে আনার ক্ষমতা ছিল না। অবশ্যই আমরা আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তনকারী। এসি বাস। জানালা বন্ধ। মুশরাফা বন্ধ জানালা দিয়ে বাইরে তাকাল। চাঁদনি রাত। রূপালী আলোয় সবুজ শ্যামল গাছগুলো কালচে লাগছে। গাছপালা, খাল, বিল, পুকুর, দিঘি সব পাশ কাটিয়ে বাস চলছে সা সা করে। কিছুক্ষণ বাইরে তাকিয়ে পাশ ফিরল। জাওয়াদ তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। কানে ইয়ারফোন, গান শুনছে বোধহয়। মুশরাফা ভ্রু কুচকাল। কথা বলার বাহানা খুঁজল, পেয়ে ও গেল। শাহাদাত আঙুল দিয়ে জাওয়াদের বাহুতে টোকা দিল। জাওয়াদ চোখে মেলে তাকাল। গম্ভীর চোখেই তাকাল ওর দিকে। মুশরাফা ওর কান থেকে একটা ইয়ারফোন খুলে ফিসফিস করে বলল, লাইটটা অফ করতে বলুন। আমি খাবার খাব। জাওয়াদ সুপারভাইজারকে ডেকে লাইট অফ করে দিতে বলল। আবার কানে ইয়ারফোন গুজে দিল। মুশরাফা মুখ থেকে নিকাব সরাল। আইসক্রিম প্রায় গলে গেছে। একটা আইসক্রিম নিল ও। আইসক্রিমের কামড় বসিয়ে বলল, আমার সাথে কথা বলছেন না কেন? কি করেছি আমি? জাওয়াদ সে কথা শুনল কি না কে জানে। তবে এর চোয়াল শক্ত হয়ে এলো। রাগে বাকরুদ্ধ হয়ে গেল। উত্তর দিতে পারল না। উত্তর না পেয়ে মুশরাফা বলল, আচ্ছা, সে নাই বা বললেন। একটু কিছু মুখে নিন। রাতে তো খাওয়া হয়নি। জাওয়াদ ভাবভঙ্গিমার পরিবর্তন হল না। মুশরাফা একাই খাওয়া শেষ করল। ব্যাগ থেকে ফোন আর ইয়ারফোন বের করল। ইয়ারফোন কানেক্ট করে কুরআন তেলাওয়াত চালিয়ে একটা নিজের কানে গুজল। জাওয়াদের কান থেকে একটা ইয়ারফোন খুলে নিজের একটা ইয়ারফোন গুজে দিল। ধীর স্বরে বলল, গান আপনার রাগ বাড়াবে, গুনাহ বাড়াবে। কুরআন তেলাওয়াত আপনার রাগ কমাবে, সওয়াব বাড়াবে। রেগে চোখ রাঙিয়ে কথা না বলে রাগ ঝাড়লে সমস্যার সমাধান হবে? হবে না। তার চেয়ে বরং ঠান্ডা মাথায় আমাকে আমার অপরাধটা বলুন। আমি শুধরে নিব। ইয়ারফোনে কুরআন তেলাওয়াত বেজে উঠল। সূরা ইয়াসিন তেলাওয়াত হচ্ছে। আল্লাহ সম্পর্কিত ব্যাপার স্যাপার ছেড়ে দেয়া যায় না। জাওয়াদ ইচ্ছাসত্ত্বেও ইয়ারফোনটা খুলে রাখতে পারল না। কুরআন ওকে বশ করে ফেলল। মুশরাফা জাওয়াদের কাঁধে মাথা রেখে বলল, একটু স্বাভাবিক হন। কথা বলুন আমার সাথে। আমি আপনার কথাকে মিস করছি। জাওয়াদ গম্ভীর মুখে বলল, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। বিরক্ত করো না। সর্ব তেলাওয়াতটা শেষ হোক। মুশরাফা ঠেসে রইল।
সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হল। তেলাওয়াতের মাঝেই মুশরাফা ঘুমিয়ে গেল। জাওয়াদের রাগ নিয়ন্ত্রণে এলো, তবে মুখে চাপা গম্ভীরতা রয়ে গেল। পুরোপথ কিছু খেলও না, ঘুমালো না, কত কি ছক আঁকল। পৌঁছাতে পৌঁছাতে ভোর হল। হোটেল বুক থাকায় ঝামেলা হল না। চাবি নিয়ে রুমে গেল। তখন ফজরের ওয়াক্ত প্রায় শেষের দিকে। মুশরাফা গিয়ে বাইরের কাপড় ছেড়ে অজু করে নামাজে দাঁড়াল। দুরাকাত পড়ে সালাম ফেরানোর পর দেখল জায়নামাজ মেলে তার সামনে নামাজে দাঁড়িয়েছে জাওয়াদ। লোকটা পাকাপোক্ত নামাজি হয়ে গেছে ভেবেই আনন্দ হল মুশরাফার। নামাজ পড়ে দুজনেই ঘুমাল ঘণ্টা চারেক। উঠার পরেই ঘটল আরেক বিপত্তি। লায়লা আঞ্জুমানের কল এলো। হৃদয়গ্রাহী একটা স্বপ্নের সংমিশ্রণে ঘুমের ঘোরে ভালোই ডুবেছে জাওয়াদ। ক্লান্ত পরিশ্রান্ত নির্ঘুম এক রাত পাড়ি দিয়ে হোটেলে ফেরার পর ঘুমটা অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। নামাজ পড়ে বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমের কোলে হেলে পড়েছে। স্বপ্নময় ঘুমে ব্যাঘাত ঘটল কানের কানে বেজে উঠা প্রকট কোনো শব্দে। বিকট শব্দে বেজে যাচ্ছে ফোন, সেই সাথে ভাইব্রেট হচ্ছে। কপালে বিরক্তির ভাঁজ পেলে চোখ মেলল জাওয়াদ। ফোনটা উপুর করে পড়েছিল। ঘুম চোখে খেয়াল হল ফোনটা ওর নয়, মুশরাফার। বিরক্তির ভাঁজটা গাঢ় হল। তিক্ততার সাথে বলে উঠল, মুশরাফা, তোমার ফোন ঘণ্টার মতো বেজে যাচ্ছে। শুনতে পাচ্ছ না? থামাও, না হয় আমার হাতে তোমার ফোনের মৃত্যু হবে। মুশরাফার কোনো সাড়া শব্দ নেই। ফোন বাজতে বাজতে বন্ধ হয়ে গেছে। জাওয়াদ আবার চোখ বন্ধ করল। খানিক পর আবার বেজে উঠল ফোন। পুরো রুমে চোখ বুলাল, মুশরাফা নেই। ওয়াশরুম থেকে পানির আওয়াজ শোনা যাচ্ছে। জাওয়াদ একরাশ বিরক্তি নিয়ে ফোন বন্ধ করতে হাতে নিল। পাওয়ার বাটনে হাত দেওয়ার সময় স্ক্রিনে চোখে গেল মা নামটা ভেসে উঠেছে। জাওয়াদ এবারও মা বলতে মায়মুনাকেই ভেবেছে। সে অবাক হল, মা ওকে ফোন দিয়েছে। বউ শাশুড়ির ভাব হয়ে গেল নাকি? তেমন হলে ভালোই হবে। অন্তত প্রতিদিন অফিস থেকে ফিরে মায়ের অভিযোগ শুনতে হবে না। নিজের মা যেহেতু, তাই রিসিভ করাই যায়। জাওয়াদ ফোন রিসিভ করে কানে দিল। অপাশ থেকে কর্কশ স্বর ভেসে এলো, বিয়ে করে খুব বার বেড়েছে না তোর? আসতে বললাম আসলি না কেন? নেহাত তোর ফুফু বিদেশ থেকে এসে তোকে দেখতে চেয়েছেন বলে তোকে ডাকতে হচ্ছে। নয়তো তোর ওই মুখ দেখার ও ইচ্ছে নেই আমার। মুখপুরি, তোর জন্মই হয়েছে আমাদের অপমান করার জন্য। নারী কণ্ঠটা ঝাঁঝালো স্বরে বলে গেল। জাওয়াদের কপালে বিরক্তির ভাঁজ মিলিয়ে বিস্ময়ের ভাঁজ মেলল। আকস্মিক কথার বাণে কিছু বুঝে উঠতে পারল না। অবাক হয়ে শুনে গেল স্বরটা ওর মায়ের নয়। জাওয়াদ ফোন সামনে আনল। এতক্ষণে খেয়াল হল নাম্বারটা ওর মায়ের নয়। তার মানে এটা মুশরাফার মা লায়লা আঞ্জুমান। নামটা মনে আসতেই জাওয়াদের চোয়াল শক্ত হল। নাজমুল সাহেবের মুখে এই মহিলার সম্পর্কে সব শুনেছে ও, শুনেছে মেয়ের সাথে তার ব্যবহার। মুশরাফার উপর অত্যাচারের বর্ণনা ও বাদ যায়নি। তখন জাওয়াদের অবিশ্বাস্য লেগেছে ব্যাপারটা। কোনো মা এত পাষাণ হতে পারে? নিজের সন্তানের সাথে এমন ব্যবহার করতে পারে? কিন্তু এই ক্ষণে মহিলার কথা শুনে মনে হচ্ছে আসলেই পৃথিবীতে হিংস্র মা আছেন। ইনিই তার উদাহরণ। মহিলার জন্য জাওয়াদের মনে রাগক্ষোভ মিলেমিশে একাকার। সেই ক্ষোভের মাত্রা বাড়ল যখন কানের অপাশ থেকে মহিলা বলে গেলেন, চুপচাপ কাল সকালে এ বাসায় এসে পড়বি। তবে হ্যাঁ, একদম ব্যাগপত্র নিয়ে থাকার জন্য আসবি না। আপাকে দেখেই বিদায় হবি।
তুই আসলেই ঘরে অশান্তি শুরু হবে। আমি তা চাই না। আর শুন, পারলে তোর হতচ্ছাড়া জামাইকে ও নিয়ে আসবি। রাগে অগ্নিশর্মা হয়ে গেল জাওয়াদ। চোয়ালের রগ ফুলে উঠল। কয়েকটা কটা শুনিয়ে দেবার ইচ্ছেটা প্রবল হল। এই মহিলাকে সামনে পেলে কি করবে ও নিজেই জানে না। এই ব্যাপারগুলো নিয়ে এখন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে না। তাই খট করে ফোন কেটে দিল। তারপর নিজ মনেই রেগে বলল, জামাইকে পাগলে পাইছে না, জামাই ও বাড়িতে গিয়ে উঠবে। জামাই মরে গেলেও স্বেচ্ছায় ও বাড়ি যাবে না। বউকেও যেতে দিবে না। কেউ মরে গেলেও না। জাওয়াদ রাগে ফোঁসফাস করছে। লায়লার রাগের আগুনে ঘি ঢেলে একটা মেসেজ করল ও। ওয়াশরুমের দরজার দিকে তাকাল। ভেতর থেকে এখনো পানির আওয়াজ আসছে। ভাগ্যিস কলটা মুশরাফার কাছে পড়েনি। পড়লে এখন কি হতো? মেসেজ সেন্ড হওয়ার পরপরই নাম্বারটা ব্লক লিস্টে পাঠিয়ে দিল জাওয়াদ। তারপর ডায়াল লিস্ট থেকে ডিলিট করল, মেসেজও ডিলিট করে দিল। কন্ট্যাক্ট লিস্ট খুঁজে মা, ভাই, বোন লেখা সবার নাম্বার ব্লক লিস্টে পাঠিয়ে দিল। ওই পরিবারের কারো সাথে যোগাযোগের প্রয়োজন নেই। মেয়েটা এত কিছুর পরও কি ভেবে ওই বাসায় যেতে চেয়েছে ভেবেই রাগ হচ্ছে ওর। সে হলে তো জীবনে ও এমন পরিবারের দিকে ফিরেও তাকাত না। শাশুড়ির কথাগুলো কানে বাজছে জাওয়াদের। কি অশালীন ভাষা! কেউ নিজের মেয়ের সাথে এমন আচরণ করতে পারে? সেদিন যখন নাজমুল সাহেব ওকে মুশরাফাকে মারধরের কথা বলছিল, তখন কম হলেও 10 বার জাওয়াদ প্রশ্ন করেছে, রাফা উনাদের পালিত মেয়ে? উনি সত্যিই মা? নাজমুল সাহেব প্রতিবারই দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, দুর্ভাগ্যজনকভাবে সত্যিই লায়লা ওকে গর্ভে ধারণ করেছে। জাওয়াদের মস্তিষ্কে রক্ত চলকে উঠছে। চোখের শিরা উপশিরা লাল হয়ে আছে। এতটা রাগ বোধ হয় ইতপূর্বে হয়নি। মুশরাফার প্রতি এতটা টান ও অনুভব করেনি। এই ক্ষণে এসে ওর মনে হচ্ছে মুশরাফাকে আগলে রাখা ওর দায়িত্ব। যত যাই হোক দ্বিতীয়বার মুশরাফাকে ওই আগুনে ঠেলে দিতে পারবে না। হতে পারে সে অপছন্দের, কিন্তু শত্রু তো নয়। দিন বাড়ার সাথে সাথে মেয়েটা নিজেই ওর মনে জায়গা করে নিচ্ছে, ওকে নিজের সম্পর্কে ভাবতে বাধ্য করছে। এটা সহানুভূতি নয়, এটা টান। প্রথম দেখায় জন্ম নেয়া সেই টান, যা দিনের সাথে বিলীন হয়েছিল, তা যেন আবার উকি দিচ্ছে। এই টান কি তা ও জানে না। শুধু জানে, মুশরাফা এত কষ্টের দাবি রাখে না। কোনোভাবে ওকে আর কষ্টে দেখা যাবে না। ও ভালো মানুষ, ভালো মানুষদের সুখী হতে হয়, সুখে রাখতে হয়। ওয়াশরুমে দরজা খোলার আওয়াজ এলো। জাওয়াদ সব মিটমাট করে পাওয়ার অফ করে ফোন রেখে দিল নিজের জায়গায়। মুশরাফা ওকে দেখেই সালাম দিল। হেসে বলল, ঘুম ভাঙল তবে? জাওয়াদ উত্তর দিল না, তাকালোও না। এখন মুখ খোলা মানে রাগের বহিঃপ্রকাশ। ও রেগে গেলে সামনে যাকে পায় তার উপরই প্রকাশ করে। এখন রাগটা প্রকাশ করার ব্যাপারে ও ঘোর বিরোধী। তাই চুপচাপ উঠে বারান্দায় চলে গেল। সূর্যরশ্মি আছড়ে পড়ছে সমুদ্রে। চিকচিক করছে জলকণা। উঁচু উঁচু ঢেউ উঠছে। এক একটা ঢেউ তীরের শুকনো বালি ভিজিয়ে আবার ফিরে যাচ্ছে গহীনে। বারান্দা থেকে চমৎকার সিভিউ দেখা যায়। আধখোলা বারান্দা। অর্ধেকাংশে সিমেন্টের রেলিং, উপরাংশ খোলা। জাওয়াদ রেলিংয়ে 2 হাত দিয়ে বিচের দিকে তাকিয়ে আছে। রোদের জন্য তাকানো যাচ্ছে না, কপাল কুঁচকে তাকিয়ে আছে। রোদটাও গায়ে লাগছে। গা পুড়ে যাচ্ছে। তবুও রুমে যেতে ইচ্ছে করছে না। রাগটা কিছুতেই কমছে না। মস্তিষ্ক ধপ ধপ করছে। মুশরাফা বারান্দায় এলো।
পাশে দাঁড়িয়ে আলতো স্বরে জিজ্ঞেস করল, এখনো রাগ কমেনি? জাওয়াদ ওর দিকে তাকাল না। গম্ভীর মুখে বলল, কিছুক্ষণ একা থাকতে দাও। মুশরাফা হাসল। জাওয়াদের ছড়ানো দুই হাতের মাঝে গিয়ে দাঁড়াল, একবারে জাওয়াদের মুখোমুখি কাছাকাছি। তারপর হেসে বলল, একা থাকতে দেওয়ার জন্য তো আমি আপনার জীবনে আসিনি, একাকিত্ব দূর করব বলেই এসেছি। আমি থাকতে আপনার জীবনে একাকিত্বের জায়গা নেই। জাওয়াদ ওর দিকে রাগ নিয়ে তাকাল, সেই দৃষ্টিতেই আটকাল। মুশরাফা কালো শাড়ি পরেছে, খোলা এলোচুল বেয়ে পড়ছে পানি, ভেজা পাপড়ির চোখজোড়ায় কাজল টেনে হাসি হাসি চোখে তার দিকে তাকিয়ে আছে। জাওয়াদের চোখে কিসের যেন ঝলকানি লাগল। স্নিগ্ধ মুশরাফা ওর দৃষ্টি আটকে রাখল কিছুক্ষণ। কপালের ভাঁজ মিলিয়ে যেতে চাইল। সেটা টেনে নিয়ে ভ্রু কুঁচকে বলল, মাথা মুছনি কেন? মুশরাফা হেসে বলল, শুনেছি ভেজা চুলে চোখে কাজল দিয়ে স্বামীর সামনে দাঁড়িয়ে গেলে নাকি স্বামী বশ হয়ে যায়। আপনাকে বশ করার চেষ্টা করছি। জাওয়াদ বিরক্তির ভান করে বলল, আমাকে বশ করা এত সহজ না। আমি পড়ছি না। যাও মাথা মুছো। পরে আবার মানুষ অন্য কিছু ভাববে। মর্মার্থটা বোধগম্য হতেই লজ্জা পেল মুশরাফা। লোকটা কি পাজি! জাওয়াদ বিপদের আশঙ্কায় তড়িৎ চোখ ফেরাল। বলল, চারদিক থেকে মানুষ দেখছে, রুমে যাও। মুশরাফা গেল না। আঁচল দিয়ে ঘোমটা টেনে নিল মাথায়। ওর মুখে হাসি। জাওয়াদ ওকে পর্দা নিয়ে ওকে সতর্ক করছে। এটাই ওর খুশির যোগান দিচ্ছে। রোদের তাপে জাওয়াদের মুখ ঘেমে একাকার হয়ে গেছে। চোয়াল লাল হতে শুরু করেছে। মুশরাফা আঁচলটা একটু টেনে ওর মুখের ঘাম মুছে দিল। বলল, আপনি না গেলে আমিও যাচ্ছি না। জাওয়াদ ভ্রু কুঁচকাল। রাগ রাগ ভাব নিয়ে বলল, এত বিরক্ত করো কেন? তোমার জ্বালায় দেখবে একদিন আমি দেশ ছেড়ে চলে যাব। মুশরাফা হেসে বলল, পারবেন না। কেন? বিদেশ যেতে হলেও কিন্তু আমার অনুমতি নিতে হবে। হাউ ফানি! তোমার অনুমতি নিতে হবে? না নিলে কি করবে? ভিসা, টিকিট হাতে পেলে ও পারব না। বিদ্রূপের সুরে বলল জাওয়াদ। মুশরাফা শান্ত স্বরে বলল, ভিসা, টিকিট থেকে শুরু করে সব প্রসেস হয়ে গেল। আপনার পরিবার, রাষ্ট্র, সমাজ সবাই যদি অনুমতি দিয়ে দেয়, তবুও আপনি বিদেশ যেতে পারবেন না, যদি না আমি অনুমতি দিই। জাওয়াদ কথাটা হাওয়ায় ভাসানোর মতো করে বলল, নিলাম না অনুমতি। কে আটকাবে? তুমি? মুশরাফা হেসে বলল, আমার ইসলাম আটকাবে। এই অনুমতির অধিকার দিয়েছে ইসলাম আমাকে। জাওয়াদের চোয়াল এবার গম্ভীর হল। কৌতুক ছেড়ে বিস্মিত স্বরে বলল, আর ইউ সিরিয়াস? বিদেশ যেতে হলে তোমার অনুমতি নিতে হবে? হ্যাঁ। আমার অনুমতি ছাড়া আপনি বিদেশ বা দূরে কোথাও যেতে পারবেন না। আমার অনুমতি নিয়ে তবেই যেতে হবে। আমার কাছে থেকে নিশ্চয়তা নিতে হবে যে আপনি গেলে আমি ধৈর্য ধারণ করে থাকতে পারব। আমি যদি বলি আমি পারব না, তাহলে একা যেতে পারবেন না। আমাকে সাথে নিয়ে যেতে হবে। বিজয়ী হেসে বলল মুশরাফা। জাওয়াদ অবাক হল। এমন কিছু শুনেনি আগে সে। ওর মুখ থেকে রাগ বিলীন হয়ে কৌতূহল উকি দিল। উৎসুক হয়ে জানতে চাইল, কেন অনুমতি নিতে হবে? মুশরাফা ধীর স্বরে বলতে শুরু করল, স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করা স্বামীর অন্যতম একটি কর্তব্য। ভাত, কাপড়ের পাশাপাশি এটিও তার মৌলিক অধিকার।
আর সামাজিক শৃঙ্খলার জন্যও এটি অত্যন্ত জরুরি। কিন্তু বিয়ের পর বিদেশ গমনকারীরা স্ত্রীর এই অধিকার পূরণে ব্যর্থ হয়। স্বামীর অবর্তমানে স্ত্রী একা হয়ে পড়ে। সে নিজেকে ঠিক রাখতে পারে না, চরিত্র রক্ষা করতে পারে না, নিজের চাহিদা পূরণে পরকীয়ায় লিপ্ত হয়। এ কারণে স্বামী যদি স্ত্রীকে রেখে বিদেশ যেতে চায় তবে সবার আগে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে। তার থেকে নিশ্চয়তা নিতে হবে তার অবর্তমানে সে নিজেকে ঠিক রাখবে, ধৈর্য ধারণ করবে। স্ত্রী যদি কথা দেয়, আপনার অবর্তমানে আমি নিজের চরিত্র হেফাজত করব, নিজেকে ঠিক রাখব, ধৈর্য ধারণ করে থাকবে, আপনি নিশ্চিন্তে যান, তবেই স্বামী বিদেশ যেতে পারবে। আর স্ত্রী যদি বলে, আপনার অবর্তমানে আমি নিজেকে ঠিক রাখতে পারব না, তবে স্বামী যেতে পারবে না। অতীব আবশ্যকীয় হলে স্ত্রীকে নিয়ে যেতে হবে, নয়তো স্ত্রীকে মানাতে হবে। যত যাই হোক, স্ত্রীর নিশ্চয়তা সর্বাধিক গুরুত্বপূর্ণ। মুশরাফা থামল। জাওয়াদ হতবাক হয়ে শুনল। মুশরাফা আবার বলল, ব্যাপারটা অনেকাংশেই নির্ভর করে স্বামী স্ত্রীর চাহিদার উপর। স্বামী ছাড়া একজন স্ত্রী কতদিন ধৈর্য ধারণ করতে পারে, এটা তার সহজাত ব্যাপার। তারপরও এ ব্যাপারে ইসলাম সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। হজরত ওমর এর এক বর্ণনা থেকে পাওয়া যায়, এর সময়সীমা সর্বোচ্চ 4 মাস। অর্থাৎ একজন স্বামী তার স্ত্রীকে 4 মাস দূরে রাখতে পারবে। জাওয়াদ অবাক হয়ে বলল, আমি আজ প্রথম শুনেছি। মুশরাফা গর্বের সাথে বলল, দেখেছেন, আমার ইসলাম আমাকে একজন স্ত্রীকে নিয়ে কতভাবে কত মর্যাদা দিয়েছে আমাদের। এদিক দিয়ে ভিসা, টিকেট, এজেন্সি, সমাজ, রাষ্ট্র, পরিবার, এমনকি মায়ের ও উপরে স্ত্রীকে সর্বাধিক ক্ষমতা দিয়েছে। এজেন্সিতে শিক্ষিত লোকের দামি সাইন থেকেও একজন অশিক্ষিত স্ত্রীর একটা না শব্দ ক্ষমতাধর। ইসলাম দিয়েছে সেই ক্ষমতা। ইসলাম একজন স্ত্রীকে বলেছে, রাব্বিয়াতুল বাইত, ঘরের রানী, রানীর অনুমতি ছাড়া রাজা এতদূর যেতে পারে না। ইসলাম নারীকে রানী বানিয়েছে। অথচ এসব না জানা মানুষ বলে ইসলাম নারীর মূল্য দেয়নি। তাদের এগুলো জানা উচিত। জানলে তারাও বিশ্বাস করবে, আমার ধর্ম সুন্দর, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। গর্বে মুশরাফার মুখ প্রজ্জ্বলিত হয়ে উঠেছে। ঠোঁটে হাসি, চোখে খুশি দেখা যাচ্ছে। নতুন কিছু জেনে জাওয়াদ বিস্ময় কাটিয়ে তখনও উঠতে পারেনি। ইসলামকে যেন নতুন রূপ জানছে ও। এভাবে বিশ্লেষণ করে জানা হয়নি। আসলেই সুন্দর ইসলাম। জাওয়াদ বিস্ময় কাটিয়ে উঠল। কৌতুকের সুরে বলল, তাও আমি বিদেশ যাব। মুশরাফা ভ্রু বাঁকিয়ে বলল, আমি কিন্তু অনুমতি দিব না। জাওয়াদ দুষ্টু হেসে বলল, কেন দিবে না? তুমি এত অধৈর্য। মুশরাফা লজ্জা পেয়ে চোখ সরাল। পরমুহূর্তেই জাওয়াদের চোখে চোখ রেখে মধুর সুরে বলল, আমি তো আল্লাহর জন্য আপনাকে ভালোবেসে ফেলেছি। এখন আপনাকে ছাড়া থাকতে পারব না। আপনার জন্য উত্তাল হওয়া আমার মন কিছুতেই অনুমতি দিবে না। আমি আপনাকে সারা জীবন পাশে চাই। জান্নাতেও চাই। দূরত্ব সইতে পারব না। মুশরাফা সরল স্বীকারোক্তিতে জাওয়াদ থমকাল, ভরকাল। মেয়েটা এখনো ওর দুহাতের মাঝে আটকানো। দূরত্বহীনভাবে দাঁড়িয়ে হৃদয়গ্রাহী কথা বলে ফেলল। ও কিভাবে যেন কথা বলে একবারে বুকে গিয়ে লাগে। ও স্পষ্ট টের পেল হৃদস্পন্দন বেড়ে যাওয়াটা। বারান্দায় বয়ে আনা রাগটার অস্তিত্ব ও বিলীন হল এই ক্ষণে। খোলস ছেড়ে বেরিয়ে যাওয়ার ভয় ওকে বিচলিত দেখাল। নড়ে উঠল ও। পাশ ঘুরে দাঁড়াল। বিড়বিড় করে বলল, সাদাফ ভাই, তুই ভুল জানোস।
ধার্মিক মেয়েগুলো আনরোমান্টিক হয় না, রোমান্টিকতার উচ্চ লেভেলে থাকে ওরা। ওদের কথা কাজে স্বামীরা এলোমেলো লণ্ডভণ্ড হয়ে যেতে বাধ্য। শালা, আমি মানুষকে প্রেম শিখাতাম, অথচ এই মেয়ে আমাকেই প্রেম শিখাচ্ছে। বিনা মদে নেশা ধরাচ্ছে, বিনা তাবিজে বশ করছে। আমি রইলাম না। সাংঘাতিক ব্যাপার স্যাপার। তারপর গলা ঝেড়ে কাশল নিজেকে ধাতস্থ করে বলল, নাস্তা অর্ডার করেছ? মুশরাফা রুমের দিকে পা বাড়িয়ে বলল, না। জাওয়াদ ও পা বাড়াল, কেন? আপনার সাথে খাবো বলে অপেক্ষা করছি। জাওয়াদ ভ্রু নাড়ল। ল্যান্ডলাইন থেকে কল দিয়ে অর্ডার দিল। তারপর ওয়াশরুমে ছুটল। দ্রুত ফিরে এলো। ওয়েটার এলো একটু পর। নাস্তা করার সময় মুশরাফা ওকে পরখ করল। চোখমুখ স্বাভাবিক হয়েছে অনেকটা, রাগ ভাব নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলল ও। জাওয়াদ নিজ থেকেই জিজ্ঞেস করল, বিচে যাবে এখন? মুশরাফা ঘড়ি দেখে বলল, 12টা বাজে। বাইরে কড়া রোদ। এই রোদে বেশিক্ষণ থাকা যাবে না। আর মাঝে জোহরের আজান দিবে। নামাজ পড়ার জন্য আবার আসতে হবে। তার চেয়ে বরং দুপুরের পর যাই। রোদও কমে আসবে। আসরের নামাজ পড়ে বের হব। সূর্যাস্ত দেখে একবারে ফিরব। চমৎকার ব্যালেন্স। জাওয়াদ মনে মনে ওর বুদ্ধিমত্তার প্রশংসা না করে পারল না। সায় জানিয়ে বলল, ঠিক আছে। বিকেলেই বের হলো ওরা। জাওয়াদ ক্যাজুয়াল পরেছে, মুশরাফা বোরকা। বিচে তখন হাজার মানুষের ঢল। রোদও পড়ছে। মুশরাফা তাকাতে পারছে না। হোটেলের সামনে দাঁড়িয়ে এত মানুষ দেখে দাঁড়িয়ে গেল ও। জাওয়াদ ভিড়ের দিকে ছুটছিল। মুশরাফাকে দাঁড়াতে দেখে বলল, যাবে না? মুশরাফা ধীর স্বরে বলল, এত ভিড়ে হাঁটতে পারব না। ধাক্কা ধাক্কিতে ছেলেদের গায়ে গা লাগবে। যাওয়া ঠিক হব না। গেলে অস্বস্তিতে এনজয় করতে পারব না। মুশরাফা থামল, বাদিকে ইশারা করে বলল, প্রাণকেন্দ্র বেশি ভিড়। অন্যদিকে অতটা নেই। আমরা নির্জন দেখে হাঁটি। জাওয়াদ ও পরখ করে দেখল। আসলেই অনেক ভিড়। দাঁড়ানোরও জায়গা নেই। ও মুশরাফার দিকে তাকালো এক পলক। তারপর অন্যদিকে হাঁটা ধরল। মুশরাফা ওকে অনুসরণ করে আসছে। হাঁটতে হাঁটতে বলল, আপনার হাত ধরি? জাওয়াদ উত্তর দিল না। মুশরাফা ওর উত্তর নাই ধরে নিল। এখনো ওর সাথে হাঁটতে আপত্তি। চাপা শ্বাস ফেলে হাঁটা ধরল। সেখানেই সারি সারি হকার দোকান। জাওয়াদ একটা চশমা দোকানে ঢুকল। মুশরাফা দোকানের কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। জাওয়াদ ওকে ডেকে বলল, পছন্দ করো। মুশরাফা ভাবল, জাওয়াদের জন্য পছন্দ করতে বলছে। ও কালো চতুর্ভুজাকৃতির একটা সানগ্লাস পছন্দ করে দিল। জাওয়াদ অন্য একটা ট্রায়াল দিতে দিতে বলল, আমারটা আমি পছন্দ করতে পারি। নিজের জন্য পছন্দ করো। মুশরাফা খুশি হল। এই প্রথম জাওয়াদ ওকে কিছু কিনে দিচ্ছে, ওর প্রতি আগ্রহ দেখালো। মুশরাফা কালচে খয়েরি একটা সানগ্লাস দেখিয়ে বলল, এটা নিব? সানগ্লাসটা সুন্দর। মেয়েটা চয়েজ সেন্স ভালো। আধুনিক। জাওয়াদ মাথা নাড়াল। তারপর দাম মিটিয়ে বেরিয়ে এলো দোকান থেকে। মুশরাফা নিকাবের উপরই পড়ল সানগ্লাস। কয়েক কদম বাড়াই জাওয়াদ ওর হাত ধরল। গম্ভীর মুখে বলল, একা হাঁটবে না। হারিয়ে যাবে আর এখানে অজ্ঞান পার্টি থাকে, সুযোগ খুঁজে ওরা।
আমার সাথে সাথে হাঁটো। মুশরাফা হাসল। লোকটা সরাসরি বলে না, সায় দেয় না, বাহানা দিয়ে ঠিকই পূরণ করে। ওর চোখ গেল জাওয়াদের প্যান্টের পকেটে। একটা সানগ্লাস দেখা যাচ্ছে। লোকটা বোধহয় সানগ্লাস নিয়েই বেরিয়েছে। ওর কাছে নেই বলে সরাসরি কিনে দিতে পারেনি। নিজেরটা লুকিয়ে নিজের সানগ্লাস কেনার বাহানায় ওকে কিনে দিল। হাসিটা এবার চওড়া হল। ওরা শুকনো বালুতে হাঁটছে। রোদ কোমল হয়ে আসছে। গায়ে তেমন লাগছে না। হাঁটতে হাঁটতে নির্জনে এসে গেছে ওরা। এদিকে মানুষজন নেই তেমন। মুশরাফা জুতা খুলে হাতে নিয়ে নিল। মুশরাফা উৎফুল্ল হয়ে গেল আকস্মিক। জাওয়াদের হাত টেনে সমুদ্রের দিকে নিয়ে গেল। ঢেউ যেখানে এসে মিশে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে বলল, জুতা হাতে নিয়ে হাঁটুন। খালি পায়ে ভেজা বালিতে হাঁটার মজাই আলাদা। সেই মজা দ্বিগুণ হয় যখন ঢেউ এসে পা ভিজিয়ে দিয়ে যায়। ইতোপূর্বে বন্ধুরা মিলে এসে ঘন্টার পর ঘন্টার পানিতে বসেছিল, গোসল করেছে। হাঁটার অভিজ্ঞতাও আছে। তবুও আজ কেন যেন নতুনত্ব লাগল ওর কাছে। জুতা হাতে নিয়ে হাঁটা ধরল ও। রোদ কমে আসছে। কোমল আলোয় সমুদ্রের কোল ঘেঁষে প্রিয়তমার হাত ধরে হাঁটার অনুভূতিটা বুঝি অনন্য। আজ টের পেল জাওয়াদ। মেয়েটার অভিজ্ঞতা ভালো। মুশরাফা প্রফুল্লচিত্তে বলল, আমি যতবার এসেছি ততবারই এভাবে হেঁটেছি। তবে এবার নতুন লাগছে। হানিমুন বলেই বোধ হয়। যাওয়ার কিছু বলল না। সমুদ্রের দিকে তাকালো। মুশরাফাও তাকালো। সূর্য হেলে পড়ছে। মুশরাফা ঠিক যেখানটায় শুকনো বালি শুরু হয়েছে সেখানে জুতা রেখে জুতার উপর বসে পড়ল। জাওয়াদ ভ্রু কুচকাল। বসলে কেন? সূর্যাস্ত দেখব। আপনিও বসুন। জাওয়াদকে টেনেই বসাল। মুশরাফা পা ভেঙে মেলে দিল। ঢেউ এসে পায়ের পাতা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। ঠান্ডা লাগছে, গায়ে হিমেল হাওয়া বইছে। সানগ্লাস খুলে হাতে নিয়েছে। দৃষ্টি রক্তিম সূর্যটার দিকে। ওর চোখে মুখে মুগ্ধতা। আকাশের দিকে তাকিয়ে জাওয়াদের কাঁধে মাথা রাখল। ওদের হাত একটু একে অপরের ভাঁজে আটকানো। মুশরাফা হাতের বাঁধন শক্ত করে বলল, বৃদ্ধ হলে ও লাঠি ভর দিয়ে এখানে চলে আসব, আপনার কাঁধে মাথা রেখে এভাবেই সূর্যাস্ত দেখব ইনশাআল্লাহ। মনে থাকবে? জাওয়াদ ওর দিকে চাইল। এত অনুভূতি নিয়ে ঘটা করে সূর্যাস্ত দেখতে কাউকে দেখেনি সে। সূর্য ডুবার পরপরই মাগরিবের আজান ভেসে এলো। আজান কর্ণকুহরে পৌঁছাতেই মুশরাফা উঠে দাঁড়াল। বলল, নামাজের সময় হয়ে গেছে। চলুন হোটেলে ফিরি। এখনই চলে যাবে? হ্যাঁ, এশার নামাজ পড়ে আবার আসব। চাঁদের আলোয় সমুদ্রকোলে হাঁটব, সমুদ্রে নামব। মানুষের সাধারণত ঘুরতে গিয়ে প্রকৃতিতে এতটাই মুগ্ধ হয় যে নামাজ মিস দেয়। নামাজের জন্য ফিরে না, হেলে দুলে ঘোরাফেরা শেষ হলেই ফিরে। অথচ এই মেয়েটা টাইম মেইনটেইন করে এসেছে। ঘুরেছে, একটা নামাজ ও কাজা হয়নি, আবার ফিরে যাচ্ছে। জাওয়াদ অবাক হয়ে দেখে গেল সব। এভাবেও ঘোরাঘুরি হয়, করা যায়, চলবে।